আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা বা মৃদু কুয়াশা। কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। কবিতার নাম মাইল্ড দ্য মিস্ট। মাইল্ড মানে হালকা বা মৃদু, মিস্ট মানে কুয়াশা, আপন মানে উপরে। কি বলছে? দ্য হিল পাহাড়, পাহাড় অর্থাৎ পাহাড়ের উপর হালকা কুয়াশা। এই যে প্রকৃতির যে সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছিলেন এমিলি এমিলি জ্যান ব্রন্টে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতায় সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস 9 এবং 10 ক্ষেত্রে যে সব থেকে বেশি মনে রাখা দরকার তোমাদেরকে, কবিতার নাম, কবির নাম। কবিতার নাম, কবির নাম। কেননা কবিতায় থেকে যে তোমাদের 8টি লাইন বা 10টি লাইন বা 12টি লাইন তুলে দেওয়া হবে, সেখানে যে প্রশ্ন করা হবে, সেখানে প্রশ্ন করা হয়ে থাকে হোয়াট ইজ নেম অফ দ্য পোয়েট, হোয়াট ইজ নেম অফ দ্য পোয়েম, বা হু ইজ দ্য পোয়েট, কবি কে, কবিতা নাম কি, কবির নাম কি। তখন সেই কবিতা লাইনগুলিতে তোমরা কবির নাম কিংবা কবিতা নাম কিন্তু খুঁজে পাবে না। তাই প্রথমত তোমরা কবিতার নাম এবং কবির নাম তোমরা মুখস্থ করবে, বারবার খাতায় লিখবে। তারপর শিক্ষার্থী বন্ধুরা, বাকি যে কবিতাটা আমি পড়াবো, সেই কবিতাটির মানেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, 2বার থেকে 3বার যদি কবিতাটি দেখো, তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। সেই যেটুকু কবিতা তুলে দেওয়া থাকবে, সেই তুলে দেওয়া কবিতার মধ্য থেকে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে শুরু করছি কবিতা পড়া। আমাদের এখান থেকে আর কিছু জানা দরকার নেই। জাস্ট মিল্ড বা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। পাহাড়ের উপর হালকা কুয়াশা। পাহাড়ের উপর হালকা কুয়াশা। কবিকে, কবি একজন মহিলা, এমিলি জ্যান ব্রন্টে। ওকে, এমিলির ইটা বড় হাতে, জানের যেটা বড় হাতে, ব্রন্টের বিটা বড় হাতে। এটুকু তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। এবার শুরু করছি কবিতা। প্রত্যেকটি শব্দ মানে আমি বলবো, তোমরা ভালো করে শুনবে, প্রত্যেকটি সাউন্ডকে লক্ষ্য করবে, বেঙ্গলি মিনিংটাকে লক্ষ্য করবে। তাহলে দেখবে কবিতা থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমরা উত্তর লিখতে পারবে। বলছে দেখো, মাইল্ড মানে হালকা, মাইল্ড হালকা, দ্য মিস্ট কুয়াশা, মাইল্ড দ্য মিস্ট হালকা কুয়াশা। তাহলে শিক্ষার্থীরা কি বললাম? মাইল্ড মানে হালকা বা স্বচ্ছ বা মৃদু। মাইল্ড মানে কি? হালকা বা মৃদু বা নরম বা কোমল। দ্য মিস্ট মানে কুয়াশা, আপন ওপরে, দ্য হিল পাহাড়ে, টেলিং বলে, নট না, অফ স্ট্রং ঝড়ে, টুমোরো আগামীকাল। অর্থাৎ লাইনটির অর্থ দাঁড়ালো এই, মিল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা, টেলিং নট বলে না, অফ স্ট্রমস ঝড়ের কথা, টুমোরো আগামীকাল। তার শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটির অর্থ হচ্ছে, যখন দেখবে উত্তরের আকাশে নীল বর্ণ বা নীল রূপ ধারণ করেছে, কুয়াশা পড়েছে, কুয়াশা পড়া মানেই ধরে নেবে সেখানে আর কোন রকম ভাবে কি হবে না, ঝড় হবে না। কুয়াশা পড়া মানেই আর ঝড় হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতার মধ্যে কবি কিন্তু মানুষের মনের মধ্যে যে দুঃখ বিরাজ করে, সেই দুঃখটাকে তিনি তুলে ধরেছেন। বিষাদময় জীবন, সেই জীবনটাকে তুলে ধরেছেন। মানে একবার মানুষের দুঃখ যদি শেষ হয়ে সে আনন্দ বা খুশির সন্ধান পায়, তার সেই আনন্দ বা খুশি অত সহজেই নষ্ট হয়ে যায় না। কারণ কবি বলতে চাইছেন, তার যে খুশির দিন আসতেছে আর দুঃখের দিন চলে গেছে। কেননা এই যে বলছে, কি বলছে, মিল্ড বা মাইল্ড
দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা, টেলিং নট বলে না অফ স্টর্মস টুমোরো, আগামীকাল ঝড়ের কথা। এখান থেকে প্রশ্ন আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা, পাহাড়ের উপরে কেমন কুয়াশা থাকে? তবে মাইল্ড, হালকা কুয়াশা। কার উপর কুয়াশা পড়ে? পাহাড়ের উপর দা হিল। এবার তারা পাহাড়ের উপর কুয়াশা পড়লে কিসে বার্তা বা কিসে ইঙ্গিত দেয়? মনে রাখবে, টেলিং নট অফ স্টর্মস টুমোরো, আগামীকাল ঝড়ের কথা বলে না। বলছে নো, না, দা ডে, সারাটা দিন, হ্যাজ ওয়েট, কেঁদেছে, ইটস ফিল, পরিপূর্ণভাবে, ফিল মানে পুরোপুরি। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? নো মানে না, দা ডে দিনটি, হ্যাজ ওয়েট কেঁদেছে অর্থাৎ সারাটা দিন ধরে কেঁদেছে, ইটস ফিল পরিপূর্ণতার সঙ্গে, কোনো খামতি রাখেনি। তার মনের মধ্যে যে দুঃখ আছে সেই পুরো দুঃখটাকে সে বের করে দেওয়ার চেষ্টা করেছে। স্পেন্ট কাটিয়েছে বা দিয়েছে, কি করে? বা উজাড় করে। কি বলছে দেখো, স্পেন্ট কাটিয়েছে, দিয়েছে, উজাড় করেছে। স্টোর তার সমস্ত জমানো, অফ সাইলেন্ট নীরব সর দুঃখ, অর্থাৎ কবির মনে যত দুঃখ ছিল সমস্ত দুঃখকে তিনি কেঁদে উজাড় করে দিয়েছেন। মানুষ দেখবে যখন প্রচুর কষ্ট পায় তখন মানুষ যদি একটু কাঁদে না, তখন মানুষের মনটা হালকা হয়। ঠিক সেই কথা এখানে বলতে চাইছেন। তাহলে আমি আবার বলছি, মানেটা কি দাঁড়াচ্ছে? মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা, মাইল দ্য মিস্ট হালকা কুয়াশা, আপন দ্য হিল পাহাড়ের উপর, টেলিং নট বলে না, অফ স্টর্মস ঝড়ের কথা, টুমোরো আগামীকালে, না, নো না, দ্য ডে দিনটি, হ্যাজ ওয়েট কেঁদেছে, ইটস ফিল পূর্ণতার সঙ্গে, স্পেন্ট কাটিয়েছে বা দিয়েছে উজাড় করে, স্টোর তার জমানো, অফ সাইলেন্ট দুঃখ নীরব সর দুঃখকে, অর্থাৎ তার যত দুঃখ নীরবে জমা ছিল সমস্ত দুঃখ সে উজাড় করে দিয়েছে। ও আহ আই অ্যাম গান, আই অ্যাম গান, আমি গেছি, ব্যাক ফিরে, টু দ্য ডেজ দিনগুলিতে, অফ ইউথ শৈশব বা যৌবনের। আমার যে যৌবনের দিনগুলি রয়েছে, আমার যে শৈশবের দিনগুলি রয়েছে, সেই শৈশব বা যৌবনের দিনগুলিতে আমি ফিরে গেছি। কবি আছে বর্তমান সময়ে, আবার চলে গেছেন পাস্ট টেন্সে। এখানে আছে প্রেজেন্ট টেন্সে, এখানে আছেন কি পাস্ট টেন্সে। একবার তিনি বর্তমানকে নিয়ে বলেছেন, একবার তিনি অতীতকে নিয়ে বলেছেন। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা? ও আই অ্যাম গান ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আমি আবার চলে গেছি। আই অ্যাম গান ব্যাক, আমি ফিরে চলে গেছি। টু দ্য ডেজ অফ ইউথ, আমার সেই যৌবনের বা শৈশবের দিনগুলিতে। বলছি আই অ্যাম এ চাইল্ড, আই অ্যাম আ চাইল্ড, আমি হয়েছি একটি শিশু। ওয়ান্স মোর, আরেকবার। অ্যান্ড এবং নিথ, বিনীত শব্দের সংক্ষিপ্ত রূপ বা কাব্যিক রূপ নিথ। অ্যান্ড নিথ কথা হচ্ছে নিচে। মাই ফাদার্স, আমার বাবার। সেন্টারিং, আশ্রয় দানকারী রূপ সাদের নিচে, অর্থাৎ বাবাজি আমাকে ছোটবেলায় যে আশ্রয় দান করেছিল ছাদের নিচে, সেই আশ্রয় দানকারী ছাদের নিচে। অ্যান্ড এবং নিয়ার দা, সেটা কাছে রয়েছে, দা ওল্ড হল, পুরনো হল ঘরের দরজার কাছে। পুরনো যে হল ঘর রয়েছে সেই হল ঘরের দরজার কাছে। আই ওয়াজ, আমি দেখি, দিস ক্লাউডি, এই মেঘাচ্ছন্ন। আই ওয়াজ, আমি দেখি, কবি দেখেন, দিস এই ক্লাউডি মেঘাচ্ছন্ন, ইভিনিং সন্ধ্যা, ফল নেমে আসে। তাহলে কবি কি বলছেন? এই স্তরে বলছেন অতীতকাল, আবার এই স্তরে এসেছেন কি বর্তমান কালে। তাহলে কি বলছেন শিক্ষার্থী বন্ধুরা? আই ওয়াজ, আমি দেখি, দিস এই ক্লাউডি মেঘাচ্ছন্ন, ইভিনিং সন্ধ্যা, ফল নেমে আসে। অর্থাৎ কবি দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ নেমে এসেছে। আফটার এ ডে, আফটার পরে, এ ডে একদিনের,
অফ রেন বৃষ্টির, অর্থাৎ বৃষ্টির একদিন পরে একটি মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে এসেছে, কবি সেটা দেখছেন। ব্লু মিস্ট নীল রঙের কুয়াশা, সুইট মিস্ট মিষ্টি কুয়াশা অফ সামার ফল গ্রীষ্মকালকে আচ্ছাদিত করে রেখেছে, গ্রীষ্মের সময়টাকে সে ঘিরে রেখেছে বা ঢেকে রেখেছে। দ্য হরিজনস বা হরাইজনস দিগন্তে বিস্তৃত মাউন্টেন চেইন, এই পর্বতমালা, ওই যে দিগন্তে যে পর্বতমালা রয়েছে বিস্তৃত, সেই পর্বতমালাকে নীল রঙের এবং মিষ্টি কুয়াশা দিয়ে ঢেকে রেখেছে। এবার বলছে দ্য ড্যাম, কি বলছে? দ্য ড্যাম মানে কুয়াশা শূন্য, তার সাথে সাথে স্ট্যান্ডস রয়েছে অন দ্য লং দীর্ঘ গ্রিন গ্রাস মানে দীর্ঘ সবুজ ঘাসে, দীর্ঘ সবুজ ঘাসের মধ্যে সাথে ভাব নিয়ে কুয়াশা লেগে রয়েছে। অ্যাজ থিক যেন মনে হচ্ছে কি, অ্যাজ মানে যেন, থিক মানে ঘন, অ্যাজ মানে যেন, মর্নিং সকালবেলার টিয়ার চোখের জল, অর্থাৎ সেই কুয়াশাগুলি এতটাই ঘন, মানুষ যখন সকালবেলা যে কান্না করে অশ্রু থেকে যে জল পড়ে, সেই চোখের জল যতটা ঘন, এই কুয়াশা ততটাই ঘনের কথা বলা হয়েছে। আবার বলছি দ্য ড্যাম কথা হচ্ছে সাথে কিংবা কুয়াশাচ্ছন্ন, কুয়াশার মতো, স্ট্যান্ডস রয়েছে অন দ্য লং গ্রিন গ্রাস, সবুজ হচ্ছে লং দীর্ঘ, গ্রিন সবুজ, গ্রাস ঘাসে, অ্যাজ যেন, ঠিক ঘন, অ্যাজ যেন, মর্নিংস মানে সকালবেলার টিয়ার চোখের জল, অ্যান্ড এবং, ড্রিমি স্বপ্নালু, সেন্টস গন্ধ, অফ ফ্র্যাগ্রেন্স পাস, অফ ফ্র্যাগ্রেন্স সুগন্ধ আর ভালো গন্ধ, পাস বয়ে নিয়ে আসে, দ্যাট যে, ব্রেথ শ্বাস, অফ আদার ইয়ার্স অন্য একটি বছরের। কি বলছি দেখ, আবার বলছি দ্য ড্যাম মানে স্যাঁতস্যাঁতে বা কুয়াশা, স্ট্যান্ডস রয়েছে অন দ্য লং দীর্ঘ, গ্রিন সবুজ, গ্রাস ঘাসের ওপরে, অর্থাৎ স্যাঁতস্যাঁতে কিংবা কুয়াশা যেন রয়েছে সবুজ দীর্ঘ ঘাসের ওপরে, সেগুলি দেখতে মনে হচ্ছে যেন, ঠিক ঘন, অ্যাজ মর্নিং টিয়ার্স সকালের চোখের জলের মতো, সকালের চোখের জল যতটা ঘন, সেই লম্বা সবুজ ঘাসের উপরে কুয়াশাগুলি যে বিন্দু বিন্দু আকারে রয়েছে, সেগুলিকে দেখে কবি মনে হচ্ছে যেন চোখের জল পড়ছে বা চোখের জল জমা হয়ে আছে। এবং ড্রিমি স্বপ্নালু মানে স্বপ্নে, সেন্স গন্ধ, অফ ফ্র্যাগ্রেন্স সুগন্ধ, পাস বয়ে নিয়ে আসে, দ্যাট যে, ব্রেথ শ্বাস, অফ আদার ইয়ার্স অন্য একটি বছরের। মানে এই যে স্বপ্নালু গন্ধ, কবির মনে হয় আগামীতে যে দিন আসছে তা অবশ্যই ভালো হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। যদি কবিতাটি বুঝতে পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আবার যদি বুঝতে না পারো তবু জানাবে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে বলে দেবে, আমাকে বুঝিয়ে দেবে আমি যে কবিতাগুলি পড়াচ্ছি সেগুলি ঠিকঠাক বুঝতে তোমরা পারছো কিনা। যদি তোমরা বুঝতে না পারো তবু বলে স্যার আমি বুঝতে পারিনি, আমি পরবর্তী কবিতাগুলি আমি আরো ভালো করার চেষ্টা করব যাতে করে তোমরা বুঝতে পারো। আমরা এখন আলোচনা করব এই কবিতার এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3, এক্সারসাইজ 4 সকল প্রশ্ন। এর সাথে আমি কিছু প্রশ্ন আলোচনা করেছি। যে সকল শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি পুরো দেখবে এবং এই প্রশ্ন খাতায় টুকে রাখবে, তাদের এটা গ্যারান্টি দিচ্ছি, এই প্রশ্নগুলি যদি ভালো করে দেখে বা কীভাবে লিখতে হয় সেটা যদি ভালো করে অনুসরণ করো, তাহলে এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নই আসুক না কেন তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর লিখতে পারবে।
তাহলে চলো আর আমরা দেরি করছি না, আমাদের প্রশ্ন শুরু করছি। দেখো 1 থেকে 6টা প্রশ্ন, 1 থেকে 6 পর্যন্ত এই প্রশ্নটি তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি দেখো কবিতা থেকে কীভাবে উত্তরগুলি করেছি আমি তোমাদের সামনে এখন দেখাবো। কি বলছে দেখো, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য মিস্ট ওয়াজ আপন তার মানে এই যে পাহাড়ের উপর বলছে, পাহাড়ের উপর কুয়াশা, বলছে কি দ্য মিস্ট ওয়াজ আপন এই যে কুয়াশা ছিল কার উপরে। দেখো আমরা কবিতা পড়েছি, দেখো এখানে বলা আছে তো মিল দ্য মিস্ট আপন দ্য হিল, তাহলে হিল শব্দ দেখতে পাচ্ছ, তাহলে আমরা কী করবো, হিল শব্দটাকে রাইট চিহ্ন দেবো। ওকে, এবার দেখো পরে যে প্রশ্নটা বলছে, তো দ্য সরো অফ দ্য ডে ইজ ডেসক্রাইব অ্যাজ, এর দিনে যে বলছে দুঃখর কথা উল্লেখ করা আছে, সেই দুঃখটার কথা এখানে কীভাবে উল্লেখ করেছে। দেখো এখানে দেখো আমাদের বলা আছে, দেখো স্পেন্ড ইজ স্টোর অফ সাইলেন্ট সরো, তাহলে কী দেওয়া আছে সেক্ষেত্রে আমরা সাইলেন্ট, তা আমরা কী করবো উত্তরটা, দেখো সাইলেন্ট উত্তরটাকে আমরা এখানে নির্ধারণ করব, বা সাইলেন্ট উত্তরটাকে আমরা টিক দেব। বলছে দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ, এই যে হল ডোরের কথা উল্লেখ আছে, অর্থাৎ দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় যে হলঘরের কথা উল্লেখ করা আছে সেই হলঘরটি কেমন। দেখো কী দেওয়া আছে, দেখো এখানে অ্যান্ড দ্য ওল্ড হল ডোর, তাহলে কী আছে, ওল্ড শব্দটা দেওয়া আছে, তাহলে তোমরা কী লিখবে এখানে, ওল্ড শব্দটা তোমরা কিন্তু এখানে লিখবে। ওকে, এরপর দেখো যে প্রশ্ন দেওয়া আছে, দ্য পয়েট ওয়াজ দ্য ক্লাউডি, কবি দেখেছেন দ্য ক্লাউডি, এই যে ক্লাউডি দেখেছেন কি, মেঘাচ্ছন্ন। দেখো শিক্ষার্থীদের এখানে কী বলছে, এখানে দেখো কী বলছে, যে আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, তাহলে কী বলছে, ক্লাউডি ইভিনিং, তাহলে আমাদের উত্তরটা কী হবে এখানে, উত্তরটা হবে দেখো দ্য পয়েট ওয়াজ দ্য ক্লাউডি মর্নিং ইভিনিং, কী আছে আফটারনুন নাইট, তাহলে উত্তরটা কী হবে, ইভিনিং। এরপর প্রশ্ন বলছে দেখো দ্য কালার অফ দ্য মিস্ট ইজ, তার মানে কি, এই যে কুয়াশা যে আছে, কুয়াশার রঙগুলি কেমন ছিল, কুয়াশার রঙ কেমন ছিল। এবার দেখো আমরা প্রথমেই দেখো আমরা কবিতা যে পড়েছি সেই কবিতার মধ্যে দেখো বলা আছে ব্লু মিস্ট, কী ছিল, ব্লু মিস্ট অর্থাৎ নীল রঙের কুয়াশা, তাহলে আমরা এখানে কী লিখবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্লু শব্দটি নিচে দাগ দেবো, দেখতে পাচ্ছ। এরপর যে প্রশ্ন দেওয়া আছে দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য, এর সাথে সাথে যে দাঁড়িয়ে রয়েছে, সাথে যে কুয়াশা মতো দাঁড়িয়ে রয়েছে, দেখো আমরা কবিতার শেষ প্রান্তে দেওয়া আছে, দেখো কী বলছে, দ্য ড্যাম, কী আছে দেখো, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, কী বলছে, লং গ্রিন গ্রাস, তাহলে উত্তর কী হবে শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে দেখো গ্রাস, তাহলে বুঝতে পারছো গ্রাস। এবার বলছে দ্য পোয়েম মিল দ্য মিস্ট আপন দ্য হিল, এই যে কবিতাটি কী ধরনের কবিতা, এখানে বলছে দেখো যে কী বলছে, ফাইন এক্সাম্পল অফ, এটা কোন কবিতার উদাহরণ দেওয়া আছে, বলছে লাইরিক, ড্রামাটিক মনোলগ, হিরোইক কাপলেট, সনেট। দেখো শিক্ষার্থী বন্ধুরা এর উত্তর হবে লাইরিক, এটা তো কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এটা কিন্তু তোমাদের কবিতা উল্লেখ করা নেই। আমি পরবর্তীকালে যখন কবিতা নিয়ে আসবো তখন লাইরিক বা ড্রামাটিক মনোলগ, সনেট কি বা হিরোইক কাপলেট কি সেটা আমি আলোচনা করব। এর বলছে এমিলি ব্রন্টে এমিলি ব্রন্টে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আমরা কিন্তু এই কবিতা কিন্তু ইংল্যান্ডে পড়ছিলাম, তাই উত্তরটা হবে ইংল্যান্ড, ঠিক আছে। এবার বলছে দ্য পয়েট ইন হিজ চাইল্ডহুড লিভড ইন হার, কবিতার শৈশবে বাস করছেন কোথায়, আঙ্কেল হাউস, বলছে ম্যাটার্নাল হাউস, আন্ট হাউস, ফাদার্স হাউস, উত্তরটা হবে ফাদার্স হাউস, কেননা আমাদের বইয়ের মধ্যে কিন্তু উল্লেখ করা ছিল, এখানে দেখো অ্যান্ড নিথ মাই ফাদার শেল্টারিং রুম, তাই এখান থেকে বলতে পারি ফাদার্স হাউস, ঠিক আছে। এরপর দেখো প্রশ্ন কী বলছে সেক্ষেত্রে বন্ধুরা, দ্য হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ, এই যে হলঘরটি যে উল্লেখ করা আছে, সেই হলঘরটি কী ছিল, বিগ, স্মল, মাইটি, নান অফ দিস, উত্তরটা হবে বিগ। এরপর প্রশ্ন আছে দ্য সিজন ডেপিক্টেড ইন দ্য পোয়েম মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল ইজ, এখানে কিন্তু তোমাদের ভুল হওয়ার যথেষ্ট চান্স রয়েছে, কারণ এই কবিতায় তোমাদের স্প্রিং, অটাম এবং সামারের কথা উল্লেখ করা আছে, কিন্তু দেখবে বিশেষ করে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে সামার পল, তাই উত্তরটি হবে কি সামার, ঠিক আছে। তার কী আছে পরের প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য ড্রিমি সেন্ট অফ কি ফ্র্যাগ্রেন্স রিমাইন্ডস দ্য পয়েট অফ, অর্থাৎ স্বপ্নালু গন্ধ কী মনে করায়, উত্তর হচ্ছে পাস্ট ইয়ার্স, অতীতের বছর, অর্থাৎ ফিরে আসা দিনগুলিকে, কবির জীবনে যে ফিরে আসা দিনগুলি যে ভালো কেটেছে বা আনন্দ কেটেছে সেই দিনগুলিকে মনে করায়। এইগুলো আমাদের এমসিকিউ প্রশ্ন, যেগুলি প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে কবিতা থেকে, সেই প্রশ্নগুলো আমি আলোকপাত করলাম, তোমরা ভালো করে দেখে নেবে এবং খাতায় তুলে নেবে। এরপর দেখো শিক্ষার্থী কিছু সৎমিত্তাম প্রশ্ন আমি তুলে দিয়েছি, যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা থাকে তোমরা দেখবে যে প্রশ্নগুলি পড়ার সাথে মিলে যাবে সেটা হচ্ছে কি ঠিক, এবং যে লাইনটি পড়ে বুঝতে পারবে ঠিক সেই লাইনটি তোমাদের সাপোর্টিং স্টেপের
স্টেটমেন্টে লিখতে হবে। তাহলে দেখো কী বলছে, দ্য সফট মিস্ট, কী বলছে, দ্য সফট কী আছে দেখো, দ্য সফট মিস্ট কী আছে, ভিলস দ্য হিল টপ। তার কী আছে, এই যে কোমল কুয়াশা এটা কোথায় দেখা যায়, পাহাড়ের উপরে দেখা যায়। তাহলে আমরা দেখো প্রথম লাইনে পড়েছিলাম মিল দ্য মিস্ট আপন দ্য হিল, পাহাড়ের উপর হালকা কুয়াশা। তার মানে কি, এটা পরে বুঝতে পারলাম হ্যাঁ লাইনটির কী আছে ঠিক দেওয়া আছে। তাই আমরা কী লিখবো, টি লিখবো এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই লাইনটা আমরা তুলে দেবো। পরের প্রশ্ন বলছে দ্য সিজন মেনশন ইন দ্য পোয়েম ওয়াজ অটাম, এই কবিতায় শরৎ ঋতুর কথা উল্লেখ করা আছে। উত্তরে কী লিখলাম, কী লিখেছি, এপ লিখেছি, কেননা আমাদের ওই কবিতায় গ্রীষ্মের কথা উল্লেখ আছে। ব্লু মিস্ট সুইট মিস্ট আপন পল আপ অফ সামার পল। তাহলে দেখো আমরা এখানে কী লিখেছি, এপ লিখেছি, দেখো এপ লিখেছি। এবং আমি এখন যে লাইনটি তোমাদের দেখালাম ব্লু মিস্ট সুইট মিস্ট অফ সামার পল, এই লাইনটা কিন্তু আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে দিয়েছি। এবার হচ্ছে দ্য ডিউস ইন দ্য লং গ্রিন গ্রাস আর কম্পেয়ার্ড উইথ মর্নিং টিয়ার্স। বলছে এই দেখো দ্য ডিউস ইন দ্য লং গ্রিন গ্রাস আর কম্পেয়ার্ড উইথ মর্নিং টিয়ার্স, এই যে সকালবেলা যে লম্বা কুয়াশা পড়ে সেগুলি কী করা হচ্ছে, চোখের জলের সাথে তুলনা করা হয়েছে। সত্য মিথ্যা দেখো আমরা কিন্তু কবিতায় পড়েছি। দেখো এখানে বলছে দেখো দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস বলছে অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স। তাহলে এটা সত্য। তাই সাপোর্টিং স্টেটমেন্ট এই দুটো লাইন তুলে দেবো এবং আমরা পাশে কী লিখবো, টি লিখবো। দেখো এখানে আমরা কিন্তু তাই লিখেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার বলছে দেখো দ্য ক্লাউডি ইভিনিং ডিসেন্স আফটার এ ডে অফ রেন। দ্য ক্লাউডি অর্থাৎ বৃষ্টির একদিন পরে কী করে কী দেখা যায়, বৃষ্টির একদিন বলছে দেখো দ্য ক্লাউডি ইভিনিং ডিসেন্স আফটার এ ডে অফ এ রেন, অর্থাৎ বৃষ্টির পরে আকাশে মেঘ থাকে না, সেরকম একটা সন্ধ্যা দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, এটা টি লিখবো। তাহলে আমাদের দেখো অপশন কী দেওয়া আছে, দেখো আমাদের এখানে বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। দেখো কী বলা আছে এখানে, আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল আফটার ডে এ রেন, অর্থাৎ বৃষ্টির একদিন পরে মেঘাচ্ছন্ন আকাশ। দেখো মেঘাচ্ছন্ন আকাশ দেখা, তাই তো বৃষ্টির একদিন পরে কি দেখা যায়, একটা খুব সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। তাহলে এখানে কী বলছে, দ্য ক্লাউডি ইভিনিং ডিসেন্স আফটার এ ডে অফ রেন, বৃষ্টির একদিন পরে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। তাই এটা যেমন টি লিখবে তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এই দুটি লাইন তোমরা তুলে দেবে। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তারপর কী বলছে, এবার আমরা কিছু এবার প্রশ্নগুলি দেখো আমাদের কবিতা থেকে এই প্রশ্নগুলো আমরা লিখব, যেটা আমাদের লিখতে হয়। হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ কবিতার শৈশবে কি দেখেছেন সেটাও লেখো। তাহলে দেখো এখানে কী লিখছিলাম, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ কবি কী দেখেছেন হার সেলফ তার জীবনে, হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড যখন তিনি ভেবেছেন তার শৈশব ছিল নিরাপদ। উত্তরটা হচ্ছে দেখো দ্য পোয়েট, আমরা কবিতা থেকে লিখেছি দ্য পোয়েট সিজ হার সেলফ, কখন তাকে নিজেকে নিরাপদ ভেবেছেন, তখন তিনি বাবার কী করেছিলেন, এই দেখো বিনিত মাই, অর্থাৎ এখানে হার হবে যেহেতু মেয়ে তাই ওই হার, ফাদার্স শেল্টারিং রূপ, তাই আমরা লিখেছি যে দেখো বিনিত হার ফাদার্স কী আছে, দেখো বিনিত হার ফাদার্স শেল্টারিং রূপ। তারপর প্রশ্নে যা আছে তাই লিখেছি হোয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, যা আছে তাই লিখেছি। এবার বলছে হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াজ অন দ্য ক্লাউডি ইভিনিং, বলছে কবি মেঘাচ্ছন্ন সন্ধ্যার পর মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কী দেখেছিলেন। দ্য পোয়েট ওয়াজ অন দ্য ক্লাউডি ইভিনিং, মেঘাচ্ছন্ন সন্ধ্যায় কবি কী দেখতে পেয়েছিলেন। দেখো আমরা কবিতা থেকে এই প্রশ্ন থেকে লিখেছি দ্য পোয়েট ওয়াজ অন দ্য ক্লাউডি ইভিনিং, কী দেখেছেন, দেখো আমরা করেছি ব্লু মিস্ট, কী দেখেছি ব্লু মিস্ট, তারপরে সামার পল দ্য হরিজন মাউন্টেন সেন, দেখো আমরা তাই লিখেছি ব্লু মিস্ট সামার পল, তার কী লিখেছি দেখো অ্যান্ড দ্য হরিজন মাউন্টেন সেন। ওকে, পরের প্রশ্ন, হু কম্পোজড দ্য পোয়েম মিল দ্য মিস্ট আপন দ্য হিল, এই কবিতাটি কে লিখেছেন। আমরা প্রথমেই বলেছিলাম কবিতাটি পড়ানোর সময় তোমাদের কবিতার নামটা বলে দেওয়া থাকবে না, কবিতার নামটা তোমাদের মুখস্থ করতে হবে, তাই হু বাদে কবিতার নামটা আমাদের লিখতে হবে। কী আছে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এমিলি জন ব্রন্টে, তাই দেখো এমিলি জন ব্রন্টে লিখে প্রশ্নে যা আছে হু বাদে বাকি সম্পূর্ণটা আমরা এখানে লিখে দিয়েছি। ওকে, এরপর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য মিস্ট ফরটেল, বলছে হোয়াট ডাজ দ্য মিস্ট ফরটেল
কুয়াশা ভবিষ্যতে কি কথা বলে? দেখো কুয়াশা কি কথা বলে, এখানে দেখো বলছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্ম টুমোর, অর্থাৎ যখন পাহাড়ের উপরে কুয়াশা দেখা যায় তখন আগামীকাল ঝড় হবে না সেই কথাটাই বলে। এখানে কিন্তু সেই লেখাটাই লিখেছি। দেখো বলছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল টেলিং নট অফ স্টর্মস টুমোরো। আশা করি দেখতে পেয়েছো, বুঝতে পারছো। এবার দেখো হোয়াট ডাজ দ্য সেন্ট অফ এয়ার রিমাইন্ড দ্য পয়েট, বলছে এই যে সেন্ট, যে সেন্ট ছিল সেই সেন্ট কবিকে কি মনে করিয়ে দেয়? অ্যান্ড ড্রিমি সেন্ট অফ ফ্র্যাগ্রেন্সি পাস দ্যাট ব্রিথ অফ আদার্স ইয়ার্স। দেখো আমাদের মুখস্থ উত্তর এটা দেখো বলা আছে অ্যান্ড ড্রিমি সেন্ট অফ, দেখো কী বলছে, ফ্র্যাগ্রেন্স পাস দ্যাট ব্রেথ অফ আদার্স ইয়ার্স। তাহলে এই দুটি লাইন তোমরা এখানে লিখে দেবে। হোয়ার ডাজ, কী বলছে, হোয়ার ডাজ দ্য পয়েট লিভ, কবি কোথায় কোথায় বাস করেন? দেখো আমরা দেখেছি প্রশ্নে দ্য পয়েট লিভস কোথায় বাস করেন? দেখো ঠিক আছে, এখানে বলা আছে মাউন্টেন চেন। কোথায়? মাউন্টেন চেন, অর্থাৎ আমরা লিখেছি দ্য পয়েট লিভস নেয়ার দ্য মাউন্টেন চেন। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এবার তো আমাদের কিছু গ্রামার প্রশ্ন। কে বলছে আমাদের সেই গ্রামার প্রশ্নগুলি বলছে আমাদের সেটা কোন সেন্টেন্স আছে সেটা নির্ণয় করতে বলছে। দেখো হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, এটা আমরা কোনো লিঙ্কার ওয়ার্ড দেখতে পাচ্ছি না, কোনো লিঙ্কার ওয়ার্ড নেই, মানে এখানে কোনো প্রত্যয় নেই, মানে এটা কি সিম্পল সেন্টেন্স। তাও তো লিখবো সিম্পল সেন্টেন্স। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড, দেখো এখানে আমরা লিঙ্কার শব্দ পেয়েছি অ্যান্ড বাট অর সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট, দ্য স্কাই ওয়াজ ব্লু, আকাশ ছিল নীল এবং সেটা ছিল কি উজ্জ্বল, কি সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। তাই অ্যান্ড শব্দ যেহেতু আছে তাই এটা কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স। মনে রাখবে অ্যান্ড বাট অর এরকম যখন শব্দ থাকবে তখন সেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। দ্য ওল্ড ম্যান হু, দেখো এখানে আবার একটা কী আছে, লিঙ্কার শব্দ আছে, অর্থাৎ আমাদের এই যে ডাব্লিউএস ওয়ার্ড যেখানে থাকবে কিংবা দ্যাট থাকবে সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাই লিভড ইন এ ভিলেজ বিলিভ দ্যাট আর্থ ওয়াজ ফ্ল্যাট, তার মানে আমাদের কী আছে, এই যে হুটা শব্দটা আমাদের কী বলছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা বলে দিচ্ছে, তাই উত্তর আমরা লিখবো কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো লিভিং এ জব, কী বলছে, মিড ওয়ে ইজ নট এ গুড প্র্যাকটিস। দেখো এখানে কোনো রকম লিঙ্কার শব্দ নেই, তাই আমরা এখানে কী করবো, যখন কোনো বাক্যে লিঙ্কার শব্দ থাকবে না তখন সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স, তাই আমরা লিখলাম সিম্পল সেন্টেন্স। এবার দেখো কী বলছে, লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু, আবার দেখো হু শব্দটি আছে, মানে এই হু শব্দ লিঙ্কার থাকা মানেই এটা কী হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাই আমরা উত্তর লিখেছি দেখো কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখো আমাদের কী বলছে এক্সারসাইজ 4, কী বলছে, দ্য কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড অ্যান্সার ইট, কী বলছে, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। তার মানে এখানে আমাদের দেখো এই যে এই শব্দটুকু আমাদের কী করেছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করেছে, তাই আমরা এই শব্দটুকু তুলে দেবো। তাই ওয়াজটা উঠে বিং বসিয়ে দেবো, তাই দেখো লিখেছি দ্য কোশ্চেন ওয়াজ উঠে কী বসে বিং, ইজি দ্যাটটা উঠে যাবে, ইভিনিং কুড অ্যান্সার ইট, দ্য কুড অ্যান্সার ইট। আশা বুঝতে পারছো। এবার দেখো বলছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, বলছে কমপ্লেক্স সেন্স আনতে বলছে। এবার ব্যক্তিবাচক ক্ষেত্রে কমপ্লেক্স সেন্স করতে গেলে অবশ্যই আমাদের হু ব্যবহার করতে হবে, তাই আমরা লিখেছি এ ফ্রেন্ড হু। এবার কী করবে, বন্ধু কী করবে, সাহায্য করবে, তাই হেল্পস অ্যাট দ্য টাইম, অর্থাৎ যখন কী হবে, অফ নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড, যখন বন্ধুর প্রয়োজন হবে। তাই আমরা এই ফ্রেন্ডের পরে আমরা কী করেছি, হু শব্দটি বসিয়েছি এবং তাকে কী করতে হবে, সহযোগিতা করতে, তাই দেখো হেল্পস দিয়েছি, কখন, যখন তার প্রয়োজন হবে, অ্যাট দ্য টাইম, তার সময় মতো। তাই এটাকে আমরা কমপ্লেক্স সেন্স করার জন্য হু শব্দটা এনেছি। মানে ব্যক্তিবাচক ক্ষেত্রে সর্বদাই হু ব্যবহার করা হয়ে থাকে, বস্তুবাচক ক্ষেত্রে হুইজ ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন কী বলছে দেখো পলিউশন, কী বলছে দেখো ভালো করে, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভারি থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো শিক্ষার্থীরা কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে আমাদের সাবজেক্টে কি আগে আনতে হবে, মানে কি আছে এখানে দেখো, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভারি থ্রেটস, মানে পলিউশন একটা খুব ভয়ঙ্কর আমাদের জন্য, ইজ আওয়ার বিউটিফুল প্ল্যানেট, আমাদের সুন্দর পৃথিবীর জন্য। তার কী লিখবো, আমাদের প্ল্যানেট মানে অক্ষাংশ, আওয়ার প্ল্যানেট লিখলাম, আওয়ার প্ল্যানেট, দেখো আওয়ার প্ল্যানেট লিখেছি, তারপর কী লিখবো, ইজ বিউটিফুল, অর্থাৎ আওয়ার প্ল্যানেট ইজ বিউটিফুল, আমাদের এটা অক্ষাংশটা হয় সুন্দর, বাট মানে এটা ধ্বংস হতে যাচ্ছে, বাট বিউটি, বাট কী হচ্ছে, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভারি, দেখো
পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভারি থ্রেটস। তাহলে বারটা যখন যুক্ত করলাম তখন আমরা কম্প্রিহেনশন সেন্টেন্স পেয়ে গেলাম। ওকে, এরপরে দেখো প্রশ্ন কী বলছে, ডু অর ডাই। কী বলছে, কমপ্লেক্স সেন্টেন্স আনতে বলছে। ডু অর ডাই, করো অথবা মরো। তার মানে যদি তুমি না করো তাহলে তোমাকে মরতে হবে। তাই লিখেছি ইফ ইউ ডু নট ডু, যদি তুমি না করো ইউ উইল ডাই, তোমাকে মরতে হবে। এটা কিন্তু ভালো কমন রয়েছে। এর বলছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপ ওয়ার্কিং, সিম্পল সেন্টেন্স। দেখো এখানে কী আছে, ওয়াজ রয়েছে, তাই ওয়াজ যখন বিভার যখন থাকবে আমরা পার্টিসিপেলি শিখেছি ওয়াজের জায়গায় আমরা কী করবো, বিং ব্যবহার করবো। ওয়াজের বদলে বিং ব্যবহার করবো। ঠিক আছে, কনফিউজড লিখলাম, এনটাও ঠিক কমা আসলো, তারপর যা আছে আমরা তাই লিখেছি। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এখানে তোমরা মোটামুটিভাবে কিছুটা বুঝতে পেরেছো, কিন্তু আমার ধারণা এখানে তোমরা পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পারোনি, পুরো পরিষ্কারভাবে বুঝতে পারোনি। আমি এরপর সিম্পল সেন্টেন্স নিয়ে, কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে, জয়েনিং সেন্টেন্স নিয়ে আমি বিরো নিয়ে আসবো। সেখানে তোমাদের সূত্র সহ আলোচনা করবো। সেই সূত্র যখন তোমরা দেখবে 100% আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। প্রতিটি গ্রামার আমি লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, কীভাবে সূত্র আসছে সেই সূত্রগুলো আমি বুঝিয়ে দেবো। কিন্তু এখানে সময় কম থাকার জন্য এখানে আলোকপাত করলাম না। পরবর্তীকালে সেই উত্তরগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই ভিডিওটিকে কী বললাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই প্রশ্নটি তুলে নাও এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত গ্রামার সূত্র আলোচনা করব। থ্যাংক ইউ।